ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রু রাহা। মে দিবস আসে মে দিবস যায়, সরব হয় শ্রমিক সংগঠনগুলো। দিনব্যাপী হয় নানা আয়োজন, সমাবেশ, মিছিল, মিটিং। এই সবই হয় শ্রমিকের অধিকার আদায়ে, কিন্তু আদৌ এসবের কোনো প্রতিফলন কি ঘটে তাদের যাপিত জীবনে? প্রায়শই নিজেদের ন্যায্য মজুরির দাবিতে রাজপথে নেমে আসেন তারা, যাদের শ্রমে ঘামে অর্থনীতির চাকা সচল। তাদের অধিকার নিশ্চিতে রাষ্ট্র কতটা সচল বা সফল, এমন প্রশ্ন থেকে যায়। দর্শক, এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়, শ্রমিকের অধিকার নিশ্চিত হবে কবে। আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন নেক্সাস সোয়েটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএম এর সাবেক পরিচালক রশিদ আহমেদ এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরুতে আমিরুল হক আমিন, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? নিশ্চয়ই। আমিরুল হক, আপনার ফোনটা যদি একটু উল্টে রাখেন বা লম্বালম্বি রাখেন, আপনাকে আমরা পুরোটা দেখতে পাবো আশা করি। আচ্ছা, আপনি তৈরি হতে থাকুন। আমরা একটু বিজিএম এর সাবেক পরিচালক রশিদ আহমেদের সাথে কথা বলতে চাই। রশিদ আহমেদ, আপনার কাছে যে বিষয়টি রাখতে চাই, শ্রমিকের অধিকার নিয়ে আজকে আমরা কথা বলছি। আমরা সবসময় শ্রমিকের ন্যায্য অধিকারের দাবিতে কথা বলে থাকি। রাষ্ট্র সে ব্যাপারে বিভিন্ন সময় নানা পদক্ষেপ নেয়, কিন্তু প্রায়শই দেখা যায় তাদের ন্যায্য মজুরির দাবিতে রাজপথে তারা নেমে আসেন, এবং পোশাক খাতে এই বিষয়টা বেশি হয়। কেন আসলে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আজকে মে দিবসে যারা শ্রমিকদের ন্যায্য অধিকার দাবি আদায়ের লক্ষ্যে যারা সে 1886 সালে শাহাদাত বরণ করেছেন এবং প্রায় প্রতিনিয়ত যারা এই শ্রমিকের অধিকার নিয়ে অধিকারের কথা বলতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। আজকে আসলে এই মে দিবসটা আজকে নতুন কিছু নয়, এটা 1886 সাল থেকে আসলে সূত্রপাত ঘটে এবং যুগ যুগ থেকে আসলে এই শ্রমিকদের অধিকার নিয়ে দাবি উঠে আসছে এবং দাবির পরিপ্রেক্ষিতে দাবিতে মানা হচ্ছে না এমনটা নয়, মানা হচ্ছে, বাট প্রত্যেকটা চাহিদার এগেনিস্টে সব মানা যাবে বা সবার তো সক্ষমতার উপর নির্ভর করে। তো আমি মনে করি বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের যে কথাগুলো আসতেছে, আমি মনে করি বাংলাদেশে যেহেতু শ্রমঘন একটা এখানে একটা আমাদের বাংলাদেশ এবং আমাদের অনেক শ্রমিক এই বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে। এই গার্মেন্টস শ্রমিকদের বা টোটাল শ্রমিকদের অধিকার নিয়ে বাংলাদেশ সরকার এবং আমরা সবাই মিলে বিজি মিলে আসলে শ্রমিক সংগঠন সবাই মিলে এই সমস্যা সমাধানের গল্পে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। এবং আপনারা দেখেছেন যে দীর্ঘদিন থেকে বাংলাদেশে 5 বছর পর পর শ্রম আইন সংশোধন হচ্ছে। সেই শ্রম আইন সংশোধন কমিটিতে শ্রমিক নিয়োজিত থাকতেছে, বাংলাদেশ সরকারের লোক থাকতেছে, গার্মেন্টস প্রতিনিধিরা থাকতেছে, গার্মেন্টস উদ্যোক্তারা থাকতেছে এবং বিভিন্ন সেক্টরের লোকজন থাকতেছে। সবাই মিলে কিন্তু আমরা চেষ্টা করতেছি সমস্যাগুলো সমাধান করতে। ইতিমধ্যে আপনি জেনে খুশি হবেন, আমিন ভাই এখানে আসছে, উনিও আমার অনেক পূর্ব পরিচিত, আমরা একই ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো আমিন ভাই ভালো আছেন আপনি? তো যাই হোক, তো আমরা যে কথা নিয়ে আলোচনা করতেছি, শ্রম পহেলা মে সবসময় প্রতি বছরে আসবে এবং আমাদের কিছু নতুন চাহিদা আসবে। আর চাহিদা পূরণের জন্য আমরা নিজেরা মানে গার্মেন্টস উদ্যোক্তারা এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক বৃন্দ, বাংলাদেশ সরকার এবং শ্রমিক সংগঠন যারা আছে সবাই মিলে আমরা সমাধান করার চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন, বিশেষ করে গত 5ই আগস্টের পরে যে একটা অসন্তোষ শুরু হয়েছিল এবং আমাদের শ্রমিক ভাইদের যে ন্যায্য দাবি বা তাদের যে দাবি দেওয়ার প্রেক্ষিতে 18 দফা যে তারা দিয়েছিল, 18 দফা বিশেষ করে গার্মেন্টস উদ্যোক্তারা সে মেনে নিয়েছে এবং স্বাগত জানিয়েছে। ইতিমধ্যে আমরা বিশেষ করে 18 দফা যে দিয়েছে, এটা আমরা অনেকগুলি জিনিস, যদিও আমরা শ্রম আইনের বাহিরে গিয়েও আমরা শ্রমিক ভাইদের স্বার্থে আমরা এগুলি এগ্রি করে গিয়েছি এবং আমরা মনে করি শ্রমিক বাঁচলেই ইন্ডাস্ট্রি বাঁচবে, আবার ইন্ডাস্ট্রি থাকলে শ্রমিক থাকবে। বিশেষ করে আমাদের এই সেক্টরে যদি আমরা শ্রমিক এবং মালিক এবং আমার যারা শ্রমিক নেতৃত্ব আছেন, আমাদের সবার সহযোগিতার মাধ্যমে এবং সবার ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু আমাদের এই সম্মানে বা ইন্ডাস্ট্রিগুলি দাঁড়িয়ে আছে। আমি মনে করি যে
এই যে কথাগুলি বারবার আসছে, এটাকে বাংলাদেশে যে আমাদের শ্রমিকদের যে শুধুমাত্র গার্মেন্টস শ্রমিকদের এককভাবে না দেখে সকল সেক্টরের শ্রমিকদের জন্য আসলে একটা কোড অফ কন্ডাক্ট হওয়া উচিত, এবং তাদের যেমনিভাবে ন্যায্য মজুরি বলেন, তাদের স্বাস্থ্য সুরক্ষা বলেন, তাদের যেটা হলো বিভিন্ন ফ্যাসিলিটি, যেমন তাদের আমাদের বিশেষ করে বাংলাদেশে এই গার্মেন্টস সেক্টরে আমরা ইতিমধ্যে প্রায় শতাধিক 100-র উপরও আমাদের গ্রিন ফ্যাক্টরি হয়ে গেছে, এবং কমপ্লায়েন্স ছাড়া এখন কাজ করা যাচ্ছে না। বিশেষ করে কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে শ্রমিকদের সমস্ত স্বাস্থ্য সুরক্ষা, ডে কেয়ার, তাদের ডাক্তারি ফ্যাসিলিটি সবকিছু মিলিয়ে এবং নিয়মিত বেতন ভাতা পরিশোধ না করলে কিন্তু আমরা আসলে ওই ইন্ডাস্ট্রিকে টিকে রাখতে পারবো না। তো আমি মনে করি যে শ্রমিকদের যেসব আমার শ্রমিক ভাইদের, তাদের শ্রমিক আসলে আমরা একা বলবো না, শ্রমিক আমিও শ্রমিক, আমিন ভাইও শ্রমিক, আমরা সবাই কিন্তু শ্রম দিয়েই কিন্তু দুর্নীতি বেঁচে আছি। শ্রম ছাড়া কেউ কিন্তু কোনো না আমাদেরকে কোনো ভাবে শ্রমিক আসলে আসলে প্রতিষ্ঠান বাঁচলে শ্রমিক বাঁচবে, শ্রমিকরা ঠিক থাকলে প্রতিষ্ঠান টিকে থাকবে, এক অন্যের পরিপূরক। আপনার কথা যেটা স্পষ্ট হলো। আমিনুল হক আমিন, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, বলা হচ্ছে আসলে এক অন্যের পরিপূরক, কে কে শ্রমিক এবং প্রতিষ্ঠান মালিক, তারপরও এত সত্ত্বেও বেশ কিছু বৈপরীত্য প্রত্যেক বছর আমরা দেখতে পাই। নানান দাবিতে তারা রাজপথে নেমে আসে, মে দিবস আসলেই বিষয়গুলো চোখের সামনে প্রতিভাত হয়। শ্রমিক ফেডারেশনের নেতা হিসেবে, সংগঠনের নেতা হিসেবে আপনি বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আপনার বক্তব্যটা কি? আচ্ছা, আপনার মাধ্যমে সবাইকে মে দিবসে রক্তিম অভিনন্দন। সঙ্গত কারণেই মে দিবস যখনই আসে, বিভিন্ন শ্রমিক সংগঠন এবং শ্রমিকদের পক্ষ থেকে কিছু নতুন নতুন বক্তব্য, নতুন নতুন কথা আছে। তো এবছর আমরা গার্মেন্ট সেক্টরের সবচেয়ে পুরানো এবং বৃহৎ সংগঠন হিসাবে আমরা যে বক্তব্যটা সামনে নিয়ে আসছি, সেটি হচ্ছে যে গার্মেন্ট শ্রমিকদের মান উন্নয়ন, জীবনযাপনের উন্নয়ন এবং উন্নত মজুরির জন্য ইন্ডাস্ট্রির পাশাপাশি যারা ব্র্যান্ড বায়ার, তাদেরকেও দায়িত্ব নিতে হবে। আপনারা লক্ষ্য করেছেন কিনা, আমরা আমাদের যে মে দিবসের আগে 10,000 পোস্টার, লিফলেট, আমাদের ব্যানার, এই ব্যানারের মধ্যে এই দাবিটাকে কিন্তু আমরা প্রধান করে এনেছি। তার কারণটা হলো, আমরা দেখতেছি যে মে দিবস আমরা এখানে, হ্যাঁ, মালিকদের সাথে আমাদের প্রতি মুহূর্তে আমরা হয়তো বিভিন্ন শ্রমিকদের ইস্যু নিয়ে বার্গেনিং করতেছি, দর কষাকষি করতেছি, কখনো সেটা পিসফুলি হচ্ছে, কখনো সেটা পিসফুলি না হয়ে একটু এদিক ওদিক হচ্ছে। কিন্তু এই ইন্ডাস্ট্রি যারা মূল শক্তি, যারা মেইন অ্যাক্টর, ব্র্যান্ড, তারা যদি এখানে এগিয়ে না আসে, তাহলে একদিকে হচ্ছে আমাদের শ্রমিকদের জীবনযাপনের মান উন্নয়ন সম্ভব না, অন্যদিকে আমাদের এই ইন্ডাস্ট্রিকে টিকে থাকাও কিন্তু কষ্টকর হবে। তাই আমরা মনে করি যে হ্যাঁ, প্রথমত দায়িত্ব হচ্ছে ইন্ডাস্ট্রি এবং শ্রমিকদেরকে টিকে থাকার জন্য ব্র্যান্ড বায়ারদেরকেও এগিয়ে আসা এবং দায়িত্ব নেওয়া। এর পাশাপাশি আমাদের গার্মেন্টস শ্রমিকদের এখনো পর্যন্ত যে মজুরি আছে, এই মজুরিটা বৃদ্ধি করা দরকার। এখন পর্যন্ত যে সুযোগ সুবিধা আছে, আমি অবশ্যই বলবো অনেক অন্যান্য সেক্টরের চাইতে এই সেক্টরে, হ্যাঁ, শ্রমিকদের সুযোগ সুবিধা বেশি, কিন্তু তারপরেও আমি মনে করি যে এদের যে সুযোগ সুবিধা, সেটা বৃদ্ধি করা দরকার। আমাদের সরকার দেখেন, পাবলিক সেক্টরে আমাদের নারী শ্রমিকদের ম্যাটারনিটি ছুটি 6 মাস, আর যেটা উৎপাদনশীল খাত, প্রাইভেট সেক্টর যেমন গার্মেন্ট, যেটা আমাদের 84% রপ্তানি কভার করে, আমাদের এইখানে প্রাইভেট সেক্টরের নারী শ্রমিকদের
মেটার্নিটি ছুটি হচ্ছে 4 মাস। তো আমি বলবো এটা শুধুমাত্র মালিক বা তাদের অ্যাসোসিয়েশন না, আমাদের সরকারেরও উচিত আইনগত ভাবে এখানকার শ্রমিকদেরকে, বিশেষত নারী শ্রমিকদেরকে সুরক্ষা বৃদ্ধি করা দরকার। এর পাশাপাশি এই ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়া আমাদের শুধুমাত্র শ্রমিক মালিক এদের না, সরকারকেও এগিয়ে রাষ্ট্রীয় আসা দায়িত্ব দরকার। বটে। আমিনুল হক আমিন এবং রশিদ আহমেদ, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আবার আলোচনায় ফিরবো আপনাদের সাথে। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় ফিরছি একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আলোচনার বিষয় শ্রমিকের অধিকার নিশ্চিত হবে কবে। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর রশিদ আহমেদ, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির আগে আমিরুল হক আমিন যেমনটি বলেছিলেন মজুরি বৃদ্ধির কথা, আমরা জানি যে পরিবর্তিত প্রেক্ষাপটের পর সেটি 5% থেকে বৃদ্ধি করে 9% করা হয়েছে। কিন্তু বর্তমানে মূল্যস্ফীতি হচ্ছে 9.35, অর্থাৎ মূল্যস্ফীতি থেকে সেটি যে বার্ষিক ইনক্রিমেন্ট সেটি কম। সেক্ষেত্রে আসলে প্রকৃত মজুরি কি বাড়লো আদৌ, বরঞ্চ তো কমে গেল? এর সমাধানটা কোথায় আসলে? আসলে সমাধানের জন্য আমরা একা দিতে পারবো না। এই সমাধানের জন্য বাংলাদেশ সরকার, শ্রমিক ফেডারেশন, বিজিএমইএ, বিকেএমইএ এবং যারা স্টেক হোল্ডার আছে, বিশেষ করে বায়াররা সব মিলে কিন্তু একটা সমাধান আসতে হবে। এটা আমি স্বীকার করি, বাংলাদেশ যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা যেভাবে জীবনধারা মান যেভাবে বাড়ছে, এতে করে এই মজুরিটা আসলে তাদের আসলে এটা এনাফ বলে আমি মনে করি না। কিন্তু আমাদের তো সক্ষমতার একটা বা আপনার সক্ষমতা থাকতে হবে, কারণ কাট ইউর কোট অ্যাগ্রিমেন্ট ক্লথ, আমরা তো আসলে এইভাবে আমাদের বায়ার থেকে তো সিএমও পাচ্ছি না। এরপরও আমরা যতটুকু বাংলাদেশ সরকার সহ সবাই মিলে যে সিদ্ধান্ত দিয়েছে, বিশেষ করে গার্মেন্টস মালিকের সিদ্ধান্তকে অনার করে আমরা কিন্তু এটা ইমপ্লিমেন্ট করে যাচ্ছি এবং ইতিমধ্যে মোটামুটি কমপ্লায়েন্স মেনে, বায়ারদের রিকোয়ারমেন্ট মেনে এবং শ্রমিকদের যত, আমার শ্রমিক ভাইদের যত স্বাস্থ্য সুরক্ষা বলেন, তাদের যেটা ওই ম্যাটার্নিটির কথা আসছে সেখানে ম্যাটার্নিটি বলেন, আমরা চেষ্টা করছি সাধ্য পরিমাণ। এবং আমি আশা করব এবং আমি আশাবাদী, যদি আমাদের শ্রমিক ভাইরা এবং আমরা একে অপরকে আমরা বোঝার চেষ্টা করি যে আমি তো দিব, যে সেটা আমার সক্ষমতা থাকতে হবে। দেখেন আমাদের যেভাবে ব্যাংকের সুদের হার যেভাবে বাড়ছে, আমাদের যেটা আমাদের ট্রান্সপোর্ট যেভাবে বাড়ছে, আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের জন্য ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা দেখেন গাজীপুরে অনেকগুলি ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসের কারণে, এবং যেখানে আমাদের যে র মেটেরিয়ালস পাবো সেখানে আমি গ্যাস পাচ্ছি না। এই প্রতিকূলতার পরেও এরপরে নতুন করে যেটা আসলো আমেরিকাতে আমাদের টেরিফের যে ব্যাপারটা এসে গেল, সবকিছু মিলে আমাদের অর্থাৎ যে পরিচালন ব্যয় এবং বৈশ্বিক যে অর্থনৈতিক অস্থিরতা চলছে সবকিছু মিলিয়ে আসলে মজুরি বৃদ্ধির বিষয়টা শুধু একার পক্ষে সিদ্ধান্ত নিলে হবে না, সেখানে হয়তো রাষ্ট্রকেও এগিয়ে আসতে হবে এসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে। মানে সবার সমন্বয়ে হয়তো এটা সমাধানটা সম্ভব। আপনি থাকুন আমাদের সাথে, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন। আমিরুল হক আমিন, আপনার কাছে যে বিষয়টা এবার জানতে চাই সেটি হচ্ছে যে অনেকগুলো কারখানা বিনা নোটিশে বন্ধ হয়ে গেছে, সঙ্গত কারণ আছে হয়তো বা, কিন্তু তাদের যে শ্রমিকরা আছে তারা কিন্তু আসলে মানবেতর জীবনযাপন করছে। ফেডারেশনের পক্ষ থেকে আসলে কোনো পদক্ষেপ বা তাদের জীবনমান উন্নয়নে, জীবনমানকে টিকিয়ে রাখার জন্য কোনো পদক্ষেপ আছে কিনা তো? আচ্ছা, যখন কোন কারখানা আসলে সার্ভাইভ করতে না পারে, তখন কিন্তু সেই কারখানা বন্ধ করে দেওয়া ছাড়া তার অন্য কোনো পথ থাকে না। তো সেই বন্ধ করে দিতে গেলেও সেটা যাতে আইনসঙ্গত হয়, অন্যদিকে শ্রমিকদের জন্য হার্মফুল না হয়, সেজন্য আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছি। আমরা কোনো কোনো কারখানা বন্ধ হইলে সেখানে তাদের ক্ষতিপূরণ হিসাবে টার্মিনেশন, যেটা হচ্ছে ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষতিপূরণ। আবার কোনো কোনো কারখানায় দেখা যাচ্ছে এই টার্মিনেশনে যাওয়ার মতো অবস্থা নাই, সেখানে তাদেরকে যে ছাঁটাই, যে বেনিফিট, সেটা দিয়েই কিন্তু আমরা চেষ্টা করতেছি যাতে শ্রমিকদেরকে কোনো না কোনো ভাবে অন্তত একটা ক্ষতিপূরণ তাদেরকে বন্দোবস্ত করা যায়। তো সেই দুইটা ক্ষেত্র, একটা হচ্ছে যখন কারখানা চালাতে পারছেন না মালিকেরা বা ইন্ডাস্ট্রি, তখন
তাদের তাকিয়ে গেলে সরকার যে এগিয়ে আসা দরকার সেটা কিন্তু আসতেছে না। অন্যদিকে আমি শ্রমিকদের জীবন উন্নয়নে একদিকে যেরকম মজুরি বৃদ্ধির কথা বলছি, একদিকে যেমন বায়ারদেরকে এগিয়ে আসার কথা বলতেছি, অন্যদিকে দেখেন গত প্রায় 20 বছর 22 বছর যাবৎ সরকার অন্তত 5 বার 7 বার এইরকম কমিট করছে যে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা করা হবে। আনফর্চুনেটলি এখনো পর্যন্ত সেটা কিন্তু কার্যকর হয় নাই। যদি এটাও সেটা আসলে এই বিষয়গুলো যদি তাহলে কার্যকর না হয় কিন্তু দীর্ঘসূত্রতা শুধু বাড়বে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিকাতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাত আজ এ পর্যন্ত। সঙ্গে থাকুন।